ধুর, এত কথা না কইয়া আদিত্য স্যারের রুমে যাইয়া এই মাইয়া রাইখায়। আর কাল সকাল সকাল আমি গিয়া হুদায় চিল্লাপাল্লা করুম। তারপর দেখ কি অবস্থা হয়। ভাই, এটা রিস্কি হয়ে যাইতেছে না? স্যার জানতে পারলে আমাকে গিল্লা খাইব। করলে কর, না করলে পেঁচাল পারিস না। ওকে বহুত সহ্য করছি, আর না। উক্ত কথাটি বলে শাওন আর একটা বিশ্রী গালি ছুঁড়ে দিল তার বন্ধুদের দিকে। গালি শুনে বন্ধুরা গাইগুই করলো। পরে তার কথাতে একমত হলো। তারপর নিজেদের মধ্যে গোপন আলোচনা সেরে পরিকল্পনা অনুযায়ী কাজ করে সরে পড়লো সেখান থেকে। তখন বাজে রাত 2টো। লং জার্নি করে এসে ক্লান্ত হয়ে সকলে জলদি ঘুমিয়ে পড়েছে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। 5 দিনের সফরে ঢাকা থেকে বান্দরবনে এসেছে তারা। যদিও কলেজ কর্তৃপক্ষ এতদূর আসতে রাজি হচ্ছিল না। পরে অনেক রিকোয়েস্ট করে এসেছে। কিন্তু আসার পথে বেঁধেছে আরেক বিপত্তি। মেয়ের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি হয়। ছেলেদের বাসে 6 জন। ছেলের বসার জায়গা ছিল না। সেই 6 জন মেয়েদের বাসের পেছনের সিটে বসেছিল। 2 জন স্যারকে সেই বাসের ছাত্রছাত্রী দেখানোর দায়িত্ব রাখা হয়েছিল। আর 2 জন স্যার হচ্ছেন আদিত্য স্যার ও সাব্বির স্যার। 2 জনে জয়েন করছেন মাস দুয়েক আগে। সাব্বির স্যার খুব মজার মানুষ হলো। আদিত্য স্যার স্বল্পভাষী। উনি অতিরিক্ত কথা বলেনও না, আবার বলা পছন্দ করে না। অথচ সাব্বির স্যার আর আদিত্য স্যার নাকি ছোটবেলার বন্ধু। এই বিপরীতমুখী মানুষ বন্ধু হয় কিভাবে তা বোধগম্য হয় না কারো। আদিত্য স্যার থাকায় কেউ মজা করতে পারছিল না। এখানে অন্য অন্য স্যাররা থাকলেও এতক্ষণে উড়াধুরা গান বাজিয়ে নেচে গিয়ে আনন্দে করতো সবাই। মন মতো আনন্দ করতে না পারায় কেউ গল্প করছিল, কেউ বা বসে বসে ফোন স্ক্রল করছিল, কেউ বা ঘুমাচ্ছিল। সবার কাছে বোরিং এই জার্নি। তখন পেছনের ছেলেগুলো স্যারদের সামনে দেখে সিগারেট জ্বালিয়ে চুপি চুপি টানতে শুরু করলো। সেই সিগারেটের গন্ধে হঠাৎই মেধা কেসে উঠে গল গল করে বমি করে ফেললো। সে একদম সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। তার উপর মাইগ্রেনের সমস্যার কারণে এতক্ষণে কাপটি মারে বসেছিল। প্রচণ্ড বমি পাচ্ছিল কখন থেকে। মাইগ্রেনের ব্যথা বাড়লে তার একাধিকবার বমি হয়। কাহিল হয়ে যায় পুরো শরীর, চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রুধারা। বসে ছাড়া পর থেকে ব্যথা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। যত সময় যাচ্ছে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের প্রতি। তার উপর লাইটের আলো, গাড়ির শব্দ আরও বিরক্তিকর লাগছে। এতক্ষণে এক টুকরো লেবু মুখে রেখে সে নিজেকে কন্ট্রোল করছিল। কিন্তু সব প্রচেষ্টা বৃথা গেল সিগারেটের গন্ধ নাকে এসে। মেধার বমি বন্ধ হচ্ছিল না দেখে নাতাশা ঘাবড়ে গিয়ে স্যারদের ডাক দেয়। তার ডাক শুনে সাব্বির স্যার নাতাশার সিটের কাছে এসে দাঁড়ায়। জিজ্ঞাসা করে সমস্যা হচ্ছে নাকি। তখন সে খেয়াল করে একটা মেয়ে জানলার বাইরে মাথা বের করে অনবরত বমি করছে। ততক্ষণে আদিত্য ড্রাইভারকে জলদি বাস থামাতে বলে দিয়েছে। বাসও থেমে গেছে, নয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাছাড়া চলন্ত বাসে মাথা বের করা রাখা রিক্সি। ততক্ষণে মেধা নেতিয়ে পড়ে সিটি হেলান দিয়ে 2 চোখ বন্ধ করে নিয়েছে। তখন আদিত্য পানি এনে মেধাকে চোখে মুখে পানির ঝাপটা দিতে বলে, তাতে একটু ভালো লাগবে। মেধা বোতল হাতে নিল, নড়ার শক্তি পেল না, সেভাবেই রইল। তখন নাতাশা পেছনে বসা ছেলেদের দেখে বলে, স্যার, পেছনের ছেলেগুলোকে কিছু বলুন প্লিজ। একথা শুনে আদিত্য ভুরু কুচকে ছেলেদের দিকে একবার তাকিয়ে নাতাশাকে বলল, কেন, কি করেছে তারা? নাতাশা এবার সাহস করে বলে দিল, ছেলেগুলো পেছনে সিটে বসে সিগারেট টানছে, মুখে কেমন শব্দ করছে, টিস করছে, ইঙ্গিতে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। মেয়েদের ড্রেস নিয়েও কী সব আলোচনা করছে। মালটা আল বলে কাকে যেন সাইজ বলে কখন থেকে হাসাহাসি করছে। সত্যি কথা এভাবে বলে দেওয়াতে ছেলেগুলোর মুখ চুপসে গেল। ততক্ষণে বাকিরা উকিঝুঁকি মেরে ছেলেগুলোর চেহারা দেখতে শুরু করলো। নাতাশার কথা শুনে সাব্বির চট করে ছেলেদের দিকে এগিয়ে গেল। আদিত্যর রাগ ভালো না, তাকে এগিয়ে আসতে না দেওয়াই উত্তম। সাব্বির স্যারকে দেখে ছেলেগুলো মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। তারা সিনা টান টান করে পূর্বের মতো দাঁড়িয়ে রইল। তখন কণ্ঠে এলো, সাব্বির স্যার বললেন, এটা সিগারেট খাওয়ার জায়গা? ছেলেগুলো জবাবে টু শব্দ করলো না দেখে সাব্বির নিজেই বলে উঠল, সবাই কান ধরে সরি বল। একথা শুনে একটি ছেলে দাঁত বের করে হেসে বলল, স্যার, মেয়েদের সামনে বলছি যে আমাদের একটা পেস্টিজ আছে না। কথাটা শুনে আদিত্য সেখানে দাঁড়িয়ে বেশ কড়াভাবে জবাব দিল, পেস্টিজের কথা আগে মনে রাখা উচিত ছিল না? তাছাড়া ইপটিজারদের পেস্টিজ থাকা না থাকা তা, বাই দ্য ওয়ে, আমাদের উপস্থিতিতে টিজ করার সাহস কোথায় পেলে? এই সাহস আমার সামনে দেখাও দেখি। আমি পরখ করে করি কত ইঞ্চি বুকের পাঠা তোমাদের। কী হলো দেখো, নয়তো এই মুহূর্তে তোমাদের লিগ্যাল গার্জিয়ান কল করা হবে। একথা শুনে ছেলেগুলো নিজেদের মুখ চাওয়াচাই করে নতমস্তকে দাঁড়িয়ে রইল। কারণ আদিত্যের ব্যাপারে তাদের ধারণা আছে। তাই বিপরীতে কিছু না বলাই উত্তম। এই ঘটনা এখানে সমাপ্ত করা প্রয়োজন
নয়তো সত্যি সত্যি সাফার করতে হবে। তখন ছেলেগুলো একে একে কান ধরে বিনয়ীভাবে সরি বলল। মুখে স্বীকার করলেও তারা ভুল করেছে আর এমন করবে না তাদের অনুতপ্ত হতে দেখে আদিত্য লাস্ট ওয়ার্নিং ছুড়ে দিল। তারপর নাতাশার কাছে গিয়ে মেধাকে একবার দেখে বলল, মেডিসিন খেয়ে ঘুমাও, ঘুমালে ঠিক হয়ে যাবে। এই কথা বলে তারা নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। বাসও পুনরায় চলতে শুরু করলো। নিশুতি রাতে বাস চলছে আপন গতিতে। রাতে আকাশে মস্ত বড় চাঁদ। এখন বাসের লাইট অফ। জানলার পর্দা অনবরত উঠছে। ভুর ভুর করে ঢুকছে বেহায়া বাতাস। বাসের অনেকে তখন ঘুমের কাদা। এদিকে মেধা মাথা ব্যথায় ছটপট করছে, কিছুতেই ঘুম আসছে না। নিঃশব্দে ঝরছে অশ্রুফোঁটা। তার নাকসহ পুরো মুখটা লাল হয়ে উঠেছে। সে মুখে ওড়না গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নাতাশার কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়ছে। এই মেয়েটা ভীষণ ঘুম কাতুরে। যে কোনো পরিস্থিতিতে চট করে ঘুমিয়ে পড়ার অভিজ্ঞতা তার আছে। মেধার অল্প একটু পানি পান করলো। পেটের মধ্যে খুব গুলাচ্ছে বোধহয়। আবার বমি হবে। বাসে সবাই ঘুমাচ্ছে এখন, বমি করলে সবার ঘুমের ডিস্টার্ব হবে। এই কথা ভেবে মেয়েটা আল্লাহকে স্মরণ করে জোর করে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট করতে করতে ১ ঘন্টা পেরিয়ে গেল, ঘুম এলো না। সে চোখ খুলে চাঁদের দিকে তাকিয়ে রইল। না আসলেও ভালো হতো, এত কষ্ট পেতে হতো না। তাছাড়া মাইগ্রেনের ওষুধ নিতেও ভুলে গেছে। ওষুধ খেয়ে এতক্ষণ ঘুমালে এতক্ষণ ব্যথা থেকে মুক্তি পেত। এখন দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করা ছাড়া উপায়ও নেই। এসব ভেবে আফসোস করছিল মেধা। তখনই বাসের মধ্যে লাইট জ্বলে উঠল। হঠাৎ লাইটের আলো চোখ পড়াতে ভুরু কুঁচকে চোখ খুলল না। সে বরং চোখের উপর এক হাত দিয়ে রাখলো। তখন পুরুষালী গম্ভীর এক কণ্ঠ তার কানে ভেসে উঠল, হেডেক কমেনি তোমার? মেধা চোখ খুলে দেখে সামনে আদিত্য স্যার দাঁড়িয়েছে, যেটা সে কল্পনা করেনি। এই নাগুচু স্যার কিনা খোঁজ নিতে এসেছে ভাবা যায়। নিজের ভাবনা থেকে সে নিজেই বিরক্ত হলো। ছাত্রছাত্রীকে দেখে রাখার জন্য তো ওনাকে এখানে রাখা হয়েছে। দায়িত্ববোধ থেকে খোঁজ নিচ্ছে, অবাক হওয়ার কিছু নেই এখানে। তাই সে মাথা নাড়ল, অর্থাৎ কমেনি। তখন স্যার একটা ওষুধ এগিয়ে দিয়ে খেতে নিতে বলল। এটাকে নাকি দ্রুত কাজ হয়। মেধা ওষুধ নিয়ে খেতে গেলে আদিত্য বেশ বিরক্ত হয়ে বলল, কিছু খেয়ে খাও। মেধা জানালো, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, কোনো খাবারই পেটে থাকছে না। এই কথা শুনে আদিত্য নিজের ব্যাগ থেকে স্যালাইন এনে গুলিয়ে মেধাকে দিল। তারপর খাবার খেয়ে ওষুধ খেতে ঘুমাতে বলল। আদিত্যর কথা শুনে মেধা ঠিক তাই করলো। একটু পরে তার চোখে ঘুম নেমে এলো। সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। আদিত্য তার সিটে হেলান দিয়ে মস্ত বড় চারটার দিকে তাকিয়েছে। কেন জানি না তার চোখে ঘুম নেই। অস্থির লাগছে ভীষণ। পাশে সাব্বির ভুসভুস করে নাক ডেকে যাচ্ছে। সে আরও একবার লাইট জ্বালিয়ে সবাইকে দেখে নিয়ে মেধার দিকে এগিয়ে গেল। মেয়েটা এখন গভীর ঘুমে মগ্ন। তারপর সে নিজের সিটে বসে পুনরায় চারটার সৌন্দর্য অবলোকন করতে লাগলো। একটু পর ড্রাইভার রবি ঠাকুর একটা গান ছাড়লো। গান বাজছে, মৃদু হয়েছে। এই পরিবেশের সাথে খাপ খাইয়ে গেছে গানটা। আদিত্য গান শুনতে শুনতে চোখ বুজে নিল। নানান ভাবনার বিভোর থেকে ধীরে ধীরে পাড়ি জমালো ঘুম রাজ্যে। পরদিন সকালবেলা বান্দরবন পৌঁছানোর কথা থাকলেও তার সম্ভব হলো না। বাস নষ্ট হয়ে যাওয়াতে তিনটে বাসই দাঁড়িয়ে রইল। সেখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়েছে। পরে মেকানিক খুঁজে গাড়ি ঠিক করার পর অতঃপর পৌঁছেছে বান্দরবনে। তখন দুপুর। বান্দরবনের কাজে লেগে পড়ছে বাবুচিরা। ছাত্রছাত্রী আশপাশটা ঘুরে দেখতে চাইলে স্যারেরা জানান দেয় দূরে যেন না যায়। তারপর রান্না হলে সবাই খেয়ে নেয়, খানিকক্ষণ বিশ্রাম করে। সকালবেলা কাছের একটা পাহাড়ে ঘুরতে যায় তারা। কত মজা রকমের ছবি তুলে, মজা করে, পাহাড়ি ফলমূল কিনে খায়। অতঃপর সন্ধ্যা নামার পূর্বে বরাদ্দকৃত রিসোর্টে ফিরে আসে। সন্ধ্যার পর খেলার আয়োজন করা হয়। খেলার মাঝে কেউ গান গায়, কেউ নাচ দেখায়। এভাবে সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে পৃথিবীর বুকে। সারাদিন ক্লান্তি নিয়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আগামীকাল থেকে না হয় বান্দরবনের সৌন্দর্য দু চোখ ভরে দেখবে। তখন বাসের ওই ছেলেগুলো ও তার বন্ধুরা পরিকল্পনা আঁটে আদিত্য স্যারকে শায়েস্তা করার। পরদিন সকালবেলা মেধা কেবল ফ্রেশ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। আজ আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। নীলাম্বরে ভেসে বেড়াচ্ছে পুঞ্জ পুঞ্জ মেঘের ফেলা। বইছে মৃদুমন্দ বাতাস। সেও একটু একটু করে সামনের দিকে নয়ন ভরে দেখছে সৌন্দর্য লীলা। রিসোর্টটা সত্যি ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও বেশ নজর কাড়া। যদিও এখানে এসে আর রুমে থেকে বের হয়নি সে। অতিরিক্ত ঘুমের কারণে ঘুরে দেখার ইচ্ছেও হয়নি তার। একঘুমে দিন পার করছে নাতাশা। তার খাবার নিয়ে গিয়েছিল বলে পেটের টানে ঘুমের ঘরে খেয়ে নিয়েছিল। কি করবে? পেট তো আর কোনো কারণ বারণ শোনে না। একটু কম পেলে ছলাকলা শুরু করে দেয়। আর আদিত্য স্যার কি এক ওষুধ দিয়েছে, খেয়ে ঘুম ছুটছেই না চোখ থেকে। মনে হচ্ছে পৃথিবী উচ্ছন্নে যাক, তাকে আগে ঘুমাতে হবে। ঘুম তার জীবন, ঘুম তার মরণ। ঘুম ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা বারণ। যদিও অতিরিক্ত ঘুমের কারণে এখন চোখ মুখ ফুলে ঢোল হয়ে আছে, তবুও হালকা ভালো লাগছে। মাথা হালকা লাগছে, শরীরটাও ফুরফুরে লাগছে।
খচ্চর মাইগ্রেন ব্যথাও ঘুমের ছুটে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তবে একটা কথা না বললে হয়, ওষুধটা বেশ ভালোই কাজ দিয়েছে। সময় করে আদিত্য স্যারের থেকে ওষুধের নামটা জেনে নিতে হবে। এসব ভেবে সে আরও একটু এগিয়ে গিয়ে গেল। নাতাশা ভুসভুস করে ঘুমাচ্ছে। এত খুঁচিয়ে তাকে টেনে তোলা গেল না। তাই সে নিজেই একা একা ঘুরতে বেরিয়েছে। কতক্ষণ আর একা একা বসে থাকা যায়। হাঁটতে হাঁটতে চেনা জানা অনেকের সঙ্গে দেখা হচ্ছে তার। স্বভাবসুলভ মিষ্টি হাসি হাসতেছে। অনেকে ফোন হাতে নিয়ে নেটওয়ার্কের আশায় হাত এদিক ওদিক ঘোরাচ্ছে, কেউ বা সেলফি নিতে ব্যস্ত। এসব দেখতে দেখতে সে হাঁটতে হাঁটতে খেয়াল করলো আদিত্য স্যার বাদে এখানে সব শিক্ষকরা উপস্থিত আছেন। এক স্থানে গোল হয়ে গল্প করছেন সবাই। মাঝে দম ফাটানো হাসিতে পেট পড়ছে সকলে। রেজিনা ম্যাম বেশি হাসছেন, যদিও তিনি অকারণে হাসেন বেশি। 26 সালে টি শার্টে একটা বোতাম নাই দেখে এই নিয়ে হাসা আসে। কে কোথায় হানিমুনে যাবেন অথবা গিয়েছে, এসব গল্প চলছে একটার পর একটা। প্রিয় শিক্ষকদের এভাবে হাসতে দেখে মেধা মুখ টিপে হাসলেন। তখন আদিত্য স্যারের আগমন ঘটল। পূর্বের মতো ফিটফাট বেশে ফোনে কথা বলতে বলতে এদিকে এগিয়ে আসছে। পরনে মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট, হাতে সিলভার রঙের ঘড়ি, চুলগুলো পূর্বের মতো পরিপাটি। মেধাকে দেখে আদিত্য তার হাঁটার গতি কমিয়ে ফোন কেটে এগিয়ে এলো। অতঃপর পূর্বের মতো গম্ভীরভাবে বলল, ফোন কোথায় তোমার? ফোনে চার্জ নেই তার। চার্জ দেওয়ার কথা কি আমাকে মনে করিয়ে দিতে হবে? জি না। কতবার বলা লাগবে? ফোন যাতে অ্যাক্টিভ থাকে, কথা কানে ঢুকে না, নাকি পাত্তা দিতে ইচ্ছে করে না? আর হবে না। হবে না হবে না করে কম কিছু তো হওয়ালে না। হেডেক কমেছে? হুম। বেশি করে ফোনে চ্যাট করবা, তাহলে হেডেক হবে না? খোঁচা না মারলেই কি নয়? সত্যি কথা যদি খোঁচার মতো লাগে, তবে এর দায়ভার আমার না। আমি আমার ফোন দিয়ে বাসায় কথা বলে নাও। মামুনি টেনশন করছে। আর ফোনটা তোমার কাছে রেখে দাও। সবসময় চেয়ে নিব আমি। আগ বাড়িয়ে বেহার মতো ফোন দিতে আসার প্রয়োজন নেই। আর কাউকে দেখানোর দরকার নেই আমি তোমাকে চিনি। কথা বোঝা গেল? নাকি আবার বলতে হবে? লোকে দেখলে কি হবে? লোকে দেখলে কি হবে তা তুমি ভালো করে জানো। এসবের ধারে না আদিত্য। আচ্ছা। অতঃপর আদিত্য সেখান থেকে চলে গেল। আর সে আনমনে ফোন অন করে স্ক্রিনে ভেসে উঠল চেনা এক রাজপুত্রের ছবি। সেই রাজপুত্র আর কেউ নয়, স্বয়ং আদিত্য, যাকে সে বর্তমান স্যার বলে রাখে। স্যার হিসেবে সম্মান করে। এখন তার পূর্বের ডাকটা ভাটা পড়েছে। পুরনো সম্পর্ক তিক্ত, দূরত্ব বেড়েছে। ফিকে হয়ে গেছে খুনসুটিগুলো। কলেজে কেউ জানে না তারা পূর্ব পরিচিত। কোনো একটা সময় তাদের মধ্যে মিষ্টি মধুর একটা সম্পর্ক বিদ্যমান ছিল। যদিও এখন নেই, তাই ভেবেও লাভ নেই। এসব পুরনো কথা ভেবে সে পুনরায় একটি ছবি দেখে মুচকি হাসল। আদিত্য বাসার ছাদে ছবিটি তোলা, আর ছবিটি তুলেছে সে নিজেই। আর এই লোকটা বরাবর গোছালো, তবে ভীষণ একগুঁয়ে স্বভাবের। যখন যা বলবে তাই করে ছাড়বে। এই যেমন বর্তমানে সে নিজের অফিস ছেড়ে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকতা করার। অথচ সে একজন সফল বিজনেসম্যান। নিজের বিজনেস দাঁড় করেছে অনেক পরিশ্রমে। তার সাথে সে যতটুকু জানে, এই নিয়ে আদিত্যর বাসায় অশান্তিও হয়েছে, এখনও হচ্ছে। আদিত্যর বাবা দুটো অফিস সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে। রাগে দুঃখে উনি আদিত্যের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আদিত্যর ছোট ভাই আমান পড়াশোনায় ব্যস্ত। সে অফিসের আশেপাশে ঘেঁষে না। কিছু করার কথা বললে সে বলে, আমি ছোট মানুষ, এসব বুঝি না। আদিত্যর মা সীমা বেগম, উনি থাকেন মর্জি মতো। যখন যা ইচ্ছে তাই তিনি করেন। 2 সপ্তাহ যাবৎ ঘটকালি শুরু করেছেন। এক প্রকার জেদ দেখিয়ে ঘটকালিতে নেমেছেন তিনি। আর সেই ঘটকালি করেছেন নিজের বড় ছেলের জন্য। রূপবতী মেয়েরা সহ তাদের মাদের নাম ও ফোন নাম্বার লিস্ট করেছেন। ছেলে বাড়ি ফিরলে উনি বিয়ের কাজ সেরে ফেলেন। অথচ আদিত্য নিজের সিদ্ধান্তে অটল। সে বাড়ি যাবে না, কলেজও ছাড়বে না। আর মেধা আদিত্যর ব্যাপারে এত কিছু জেনেছে কারণ তারা, না প্রতিবেশী। পুরনো কথা ভেবে মেধা দীর্ঘশ্বাস ছেড়ে আদিত্যর ফোন থেকে ওর বাসায় কল দিল। রোজকার মতো ফোন ধরে তার মা ফ্যাস ফ্যাস করে কেঁদে কথা বলছে। বাবা নাকি কেবল অফিসে গেছে, আর একটু আগে কল দিলে বাবার সঙ্গে কথা বলতে পারতো। বাবা নাকি এতক্ষণ তার কলের অপেক্ষায় ছিল। কথা শুনে মেধার মনটা খারাপ, ভীষণ খারাপ হয়ে গেল। জানি না বাবা কত কষ্ট পেল। ফোনে চার্জ দিয়ে বাবার সঙ্গে একটু পরে কথা বলে নিবে। তারপর সে আর কিছুক্ষণ কথা বলে কল কেটে চুপ করে বসে রইল। সামনে বড় একটা পুকুর রয়েছে, সেখানে মাছরাঙা পাখি অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নজর রাখলো আদিত্যের ছবির দিকে। সে কি জানে কলেজে তাকে নিয়ে কত কানাঘুষো হয়? তার ড্যাশিং লুক, তার পার্সোনালিটির দিকে কুপোকথা হয় কত মেয়ে। এমনকি সে মেয়েদের ক্লাসে করাবে না একথা ঘোষণা হওয়ার পর থেকে কত মেয়ে নিরাশ হয়েছে সেটা জানে? হয়তো জানে। প্রথম দিকে তাকে দেখে ভীষণ অবাক হয়েছিল। ভদ্রতা সুযোগ সালাম না দিয়ে হতবাক হয়ে তাকিয়েছিল। সেই সুযোগে আদিত্য তাকে অপমান করতে ছাড়েনি। কলেজের স্যার হিসেবে আদিত্যর এন্ট্রি ছিল খুব সাদামাটাভাবে। যেমনটা একজন শিক্ষক হয় তেমনই। কিন্তু দ্বিতীয় দিন সে বুঝিয়েছিল সে সাদামাটাভাবে চলবে না। সে মোটেও সুবিধার নয়। আর এটা বুঝিয়েছিল যে কলেজের
প্রবেশের গেটে বসে মেয়েদের বিরক্ত করা বখাটে ছেলেগুলোকে দিয়ে। যদিও সে প্রথমে সুন্দর করে বলেছিল এখানে যাতে না বসে, কিন্তু ওর কথায় গুরুত্ব না পায় বখাটেগুলো পাওয়ার দেখাতে থাকে। মেরে গুম করে দিব, হ্যান ত্যান বলে ভাষণ দিতে থাকে। এদিকে তার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তাই বেশি পটর পটর করা ছেলে দুটোকে থাপ্পড় দিয়ে বলে, এবার কি করবি করে দেখা। তারপর ছেলেগুলো রেগে রাজনৈতিক নেতাকে ডাকে আদিত্যকে মারার জন্য। পরে নেতা এসে দেখে আদিত্যর বড় মামির ভাই সে। অতঃপর সেই নেতায় বখাটেগুলোকে ইচ্ছে মতো সাজিয়ে গেটে বসতে নিষেধ করে দিয়েছে। পরে এই নিয়ে কানাঘুষা হলে ব্যাপারটা এমনিতেই চেপে গেছে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর আদিত্য জানায় সে আর মেয়েদের ক্লাস করাবে না। কিছু কিছু মেয়ে ভীষণ জ্বালাতন করে থাকে। প্রমাণসহ দেখানোর কারণে কলেজ পত্রিকার উপর বিবেচনা করে শুধু ছেলেদের ক্লাস শিক্ষক করেছে তাকে। এইভাবে দিন চলতে থাকে। আদিত্যের বাসা আসা 2 মাস পেরিয়েছে। কলেজ পেরিয়ে 5 মিনিট হাঁটলো আদিত্যের বাসা। এখানে আদিত্য স্যার আর 26 স্যার ভাড়া থাকে। কলেজে যাতায়াতের সুবিধার জন্য বাসাটা নেওয়া। কলেজের স্যার হলেও তাদের কথা হয় না, না বললেও চলে। ওর খোঁজ পেয়ে আম্মু এক প্রকার বাধ্য হয়ে আদিত্যকে কল করেছেন বিধায় কথা হয়েছে। নতুবা আদিত্য কথা বলার আগ্রহ দেখায় না, আর ওর প্রয়োজন পড়ে না। কি দরকার যেচে অপমানিত হওয়ার? সে এখন দূরের মানুষ, দূরে দূরেই থাক। এভাবে তার দিন পেরিয়ে যাবে, সময় ফুরিয়ে আসবে। আফসোস ঘরে তালা বন্ধ করেছে অনেক আগেই। যেদিন থেকে মানুষ চিনতে শিখেছে, সত্য মিথ্যার পার্থক্য বুঝছে, আর এসব বুঝছে বলেই ঢাকা থেকে এসে একা থেকেছে। জেদ এতদূর টেনে এনেছে, মনোবল বাড়িয়েছে শতদিন। নয়তো সেই আদরণীয় মেধা ঘরকুনো হয়ে পড়ে থাকতো। চট্টগ্রামের মেয়ে হলো, সে বর্তমান থাকছে ঢাকায়। কলেজের পাশেই নবনী নামের একটি হলেই থাকছে 6 মাস যাবৎ। খাওয়ার সমস্যা হলো মানিয়ে নিয়েছে। প্রথম প্রথম কষ্ট হলো, সব সয়ে নিয়েছে। হিসাব করে চলতে শিখেছে। পরিস্থিতি আর আত্মসম্মান আজ তাকে বড় বানিয়ে দিয়েছে। নিজেকে তুচ্ছ ভাবা ছেড়ে দিয়েছে অনেক আগে। বাবার একমাত্র মেয়ে হতে বাবা কখনো এতদূর রাখতে রাজি হয়নি। উনি চান মেয়ে চট্টগ্রামে থাকুক, নিজেদের বাসায় নিরাপদ থাকুক, সেখানকার কলেজে পড়াশোনা করুক, নিজের কেরিয়ার করুক, ভালো থাকুক। কিন্তু মেধার জেদ, সে ঢাকাতে থাকবে আর এখান থেকেই পড়াশোনা করবে। বাসায় তার দম বন্ধ লাগে। কষ্টে দুমড়ে মুচড়ে দেয় প্রতিদিন। বুকটা জ্বলে অসহ্য এক যন্ত্রণায়। এসব কথা তো আর কাউকে বলতে পারে না সে। তাই পড়াশোনার অজুহাতে দূরে পড়ে থাকে। আর এসব কথা কেউ না জানলেও একটা মানুষ সব জানে। আর জানে বলেই তাকে দেখে তাচ্ছিল্যে হাসি আসে। ইঙ্গিতে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার দিকে। মেয়েটা যখন বসে বসে নিজের ভাবনায় বিভোর ছিল, তখন নাতাশা দৌড়ে এলো। বড় করে হাঁ করে পরপর নিঃশ্বাস নিয়ে বলল, আদিত্য স্যার নাকি পার্সোনালভাবে নিজের জন্য একটা রুম বুক করছিল। গতরাতে সেই রুমে একা রাত্রি যাপন করছে। কে নাকি দেখেছে স্যার তার রুমে একটা মেয়ে ঢুকেছে। এই নিয়ে এখন ঝামেলা আছে। উঠ, চল দেখ কি অবস্থা সেখানে। কয়লা ধুইলেও যায় না ময়লা। কথাটা কিন্তু সত্যি, একদম সত্যি, তাই না রে? হ্যাঁ, কি আবোল তাবোল বকছিস তুই? এখন উঠ, চল আমার সাথে। না, যাব না আমি। ভালো লাগছে না আমার। আশ্চর্য, যেখানে সবাই দাঁড়িয়ে মজা নিচ্ছে সেখানে তুই যাবি না বলছিস? চল না। এই কথা শুনে মেধা কিছুক্ষণ থেমে তাচ্ছিল্যে হাসি হেসে বলল, যাব না। কারণ এই ঘটনা আমি জানি। গতরাতে মেয়েটিকে আমি ওনার রুমে ঢুকতে দেখেছি। এই কথা শুনে নাতাশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বিশ্বাস হচ্ছে না আদিত্য স্যার এরকম। দেখে তো মনে হয় কত ভালো মানুষ, অথচ তলে তলে এসব করে বেড়াচ্ছি। ভাবতে ঘৃণা লাগছে উনি একজন শিক্ষক। তারপরেও কেন জানি মন সায় দিচ্ছে না। নাতাশাকে মন খারাপ করতে দেখে মেধা ঘাসের উপর অবিরাম করে বসে বলল, তোকে একটা সিক্রেট বলি? হুম। আদিত্য স্যার আমার পূর্ব পরিচিত। একটা সময় স্যারদের বাসায় আমরা ভাড়া থাকতাম। সিরিয়াসলি? হুম। যেহেতু চিনিস তাহলে জানার কথা উনি আসলে কেমন। তোর কি মনে হয় উনি আসলেই এমন জঘন্য কাজ করতে পারে? মানুষ যেমন মরণশীল তেমনই পরিবর্তনশীল। কিছু মানুষের স্বভাব কয়লার মতো, শতবার ধুলেও লাভ হয় না। তারা অন্যকে কাঁদিয়ে সুখ পায়, যেন অন্যের কাঁদানোর মাঝে তার সুখ লুকায়িত আছে। স্বার্থপররা এসব করে, তবুও দেখ বেলা শেষে তারাই ভালো থাকে। ছাতার মাথায় এসব কি বলছিস? তোর কথার আগামাথা কিছুই বুঝছি না আমি। এই দাঁড়া দাঁড়া, তুই কি আদিত্য স্যারকে ভালো টালে বাঁচতে নাকি? তোর কথাগুলো এমন অভিমানে ঠাসা কেন? কিরে বল আমার। আশ্চর্য, ওনাকে ভালোবাসতে যাবো কেন? পৃথিবীর কি ছেলের অভাব আছে? ভাড়াটে হিসেবে দূর থেকে যতটুকু চেনে ততটুকু চিনি। কথা শুনে নাতাশা আর কোনো কথা বলল না। চট করে দাঁড়িয়ে মেয়েদের হাত টেনে নিয়ে যেতে থাকলো। ওদিকে শিক্ষকগণ আদিত্যর স্টুডেন্টরা ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে জানার কৌতূহল। মাঝে মাঝে কেউ কেউ প্রশ্ন শুরু দিচ্ছে আদিত্যের দিকে। আদিত্য সবার প্রশ্ন শুনে এখন একটাও জবাব দেয়নি। সবার প্রশ্ন করা হলে শেষ হলে সে আরাম করে বসলো। তারপর অদূরে দাঁড়িয়ে থাকা সায়নকে ডেকে সামনে আনলো। সায়ন এসে দাঁড়ালো। আদিত্য তাকে জিজ্ঞেস করলো, তুমি দেখেছো আমার রুমে একটা মেয়ে ঢুকতে? হুম। মেয়েটা কি ব্ল্যাক শাড়ি পরা ছিল? সম্ভবত। ঠিক মনে পড়ছে না আমার।
ও আচ্ছা, তাহলে শোনো আমি বলছি। আমার রুমে একটা নয় বরং ৩টে মেয়ে এসেছিল। তারা সবাই জিন্স আর শার্ট পরেছিল। শুধু তারাই নয়, ২জন সার্ভেন্টও এসেছিল। এই কথা শুনে মেহবার স্যার পথ খুঁজে পেয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি এসেছেন পিকনিকে, মেয়ে নিয়ে ফুর্তি করতে নেই, কেন মাঝরাতে ৩টে মেয়ে আপনার রুমে আসবে? এখানে কি আপনি শুধুই সুপুরুষ আর আমরা কাপুরুষ? আমাদের কাছে না আসে আপনার কাছে কেন গেল তা মাঝরাতে? একজন কথা শেষ বললে তার শেষ না হওয়া অবধি ওয়েট করা একটা ভদ্রতা। যাই হোক, আমি কিন্তু আমার পুরো কথা শেষ করিনি। আর আমি সুপুরুষ কিনা এর গল্পে না হয় আপনাকে আলাদাভাবে শোনাবো। তখন যাচাই করে দেখবেন আমি আসলে কি। এই কথা বলে আদিত্য উঠে দাঁড়িয়ে শাওনের শার্টের কলার ঠিক করে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে নীরবতা ছেয়ে গেল চারপাশ। শাওন বাম গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে আছে। তার হতভম্ব ভাব বাড়িয়ে দিয়ে আদিত্য পুনরায় আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ডান গালে। সাব্বির এসে আদিত্যকে ধরায় দ্বিতীয় থাপ্পড় খাওয়া থেকে বেঁচে গেল শাওন। তারপর আদিত্য ২জন সার্ভেন্টকে ডেকে সর্বসম্মুখে জানালো আসল ঘটনা। গতরাতে সত্যি সত্যি তার রুমে ৩টা মেয়ে প্রবেশ করেছিল। তবে সে রুম বুক করার আগে মেয়ে ৩টি ওই রুমে ছিল। হঠাৎ করে জরুরি তলবে তারা রুম ছেড়ে চলে যায়। আর আদিত্য এসে প্রবেশ করে রুমটাতে। তখন তাড়াহুড়োয় একজনের হাতের ডায়মন্ড রিং ড্রয়ারে রেখে চলে গেছিল। পরে খেয়াল করে হাতের রিংটা নেই। তখনই বাসা থেকে ছুটে আসতে আসতে রাত হয়। মেয়েটার মনে পড়ছিল না ঠিক কোথায় রেখেছিল রিংটা। রুমের দরজা খোলা বিদায় অনেকে যাওয়ার সময় তাকাচ্ছিল এদিকে। পরে আরেকটা মেয়ে বিরক্ত হয়ে রুমের দরজা আটকে দিয়েছিল। আর দরজা আটকানো দেখেছে মেধা আর শাওন। অথচ এই মুহূর্তে আদিত্য রুমে ২জন সার্ভেন্ট, ওই ৩টে মেয়ে ছিল। মেয়েগুলো রিং পাচ্ছিল না, তাই সময় নিয়ে খুঁজে তারপর ড্রয়ার পায় এবং এতক্ষণে রুমে এলেও করার জন্য আদিত্যকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সার্ভেন্টের মুখে এই কথা শুনে সকলে এবার মূল কাহিনী বুঝতে পারে। অদূরে বসে বাকি ছেলেগুলো দাঁড়িয়ে আছে মুখ কাচুমাচু করে। তখন আদিত্য তাদের উদ্দেশ্য বলে, তোমরা আমার স্টুডেন্ট, অন্যায় করলে শাসন করার অধিকার আছে। বাসের ওই ঘটনার কারণে তোমরা আমাকে ফাঁসাতে চেয়েছিলে, কারণ তোমাদের শাসিয়েছিলাম। এই জন্য একটা মেয়েকে সেন্সলেস করে আমার রুমে রেখে আসতে চেয়েছিলে, যাতে সকলের সামনে আমাকে অপদস্থ করতে পারো। আদিত্যের এই কথা শুনে শাওন সহ তার বন্ধুরা শুকিয়ে গেল। এই কথা আদিত্যর জানার কথা না। শাওন ওর বন্ধুদের দিকে তাকালে বন্ধুরা না করলো, অর্থাৎ তারা কিছুই বলেনি, এই ব্যাপারে কিছুই জানে না। ওদের ভয়াত্মক মুখ দেখে আদিত্য হেসে জানলো, তোমরা যেখানে বসে পরিকল্পনা করছে তার বিপরীত পাশে আমি বসেছিলাম। গাছ আর পিলারের কারণে হয়তো দেখতে পাওনি, তবে একটা জঘন্য একটা কাজ করেছো। এর শাস্তি অবশ্যই পাবে, আর সেটা দিবে কলেজ কর্তৃপক্ষ। এখানে আর কোনো সমস্যা চাচ্ছি না আমি। আছি তো আর একদিন। এই কথা বলে প্রিন্সিপালের দিকে একবার তাকিয়ে স্থান ত্যাগ করলো আদিত্য। প্রিন্সিপাল হচ্ছে আদিত্যর বড় মামা। উনি জানেন ভাগ্নের রাগ সম্পর্কে, তাই ছেলেগুলোকে জানালেন ফিরে গিয়ে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সঠিক প্রমাণের ভিত্তিতে আদিত্য নিরাপদবাদ সাব্যস্ত করলো। উপস্থিত স্টুডেন্টরা আসলে কাহিনী বুঝতে শানকে ধিক্কার দিতে দিয়ে চলে গেল। তারপর স্যারদের তত্ত্বাবধানে বান্ধবনের কিছু কিছু পর্যটক এলাকা বেড়ানো হলো, দেখা হলো, জানা হলো, খাওয়া হলো। আনন্দ উল্লাসে কেটে গেল আরও ২টো দিন। তারপর তারা ঢাকায় ফিরে কর্মব্যস্ত জীবনে পুনরায় ব্যস্ত হয়ে পড়ল। দিন চলতে থাকলো রুটিন মাফিক। এর মধ্যে আদিত্য আর মেধার দেখা হলেও কথা হয়নি। চোখাচোখি হলেও দুজনে দ্রুত দৃষ্টি সরিয়ে নিত। বান্দরবনে একটি জায়গায় ঘুরতে গিয়ে মেধা মাটিতে আদিত্যর ফোনটাকে রেখে অদূরে দাঁড়ানো সাব্বিরকে জিজ্ঞাসা করলো ফোনটা তার নাকি। তখন সেখানে আদিত্য উপস্থিত ছিল। সে অবশ্য কিছু বলার আগে সাব্বির মেয়েদার থেকে ফোনটা নিয়ে তার হাতে ধরিয়ে দেয়। জানায় ওটা আদিত্যর ফোন, অসাবধানতায় পড়ে গেছে হয়তো। সেদিন আদিত্য মেধাকে কিছু বলেনি, তবে যে কারণে ফোনটা রাখতে দিয়েছে তার উদ্দেশ্য সফল হয়নি। মেয়েটা পূর্বের মতোই জেদিয়েছে, হাতে ধরে কিছু না বুঝালে বুঝতেই চায় না। এদিকে প্রিন্সিপালের অনুমতি নিয়ে বেশ কয়েকজন স্টুডেন্ট আদিত্যর কাছে প্রাইভেট পড়তে শুরু করছে। ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা বাড়লেও মেধার কখনো পড়তে আসবে না একথা তার অজানা নয়। এজন্য সন্ধ্যার দিকে হাঁটার নাম করে মেধার হলের দিকে গিয়েছিল। ভাগ্যক্রমে মেধা তখন ওষুধ আনতে বেরিয়েছিল। ভর দুপুরে কলেজ থেকে ফেরার পথে ফুচকা খেয়ে নাতাশার পেট খারাপ হয়ে গেছে। মিনিটে মিনিটে বেচারি পেট ধরে ছুটছে ওয়াশরুমে। একটু পরপর বেরিয়ে এসে আহাজারি করে গালি দিচ্ছে ফুচকাওয়ালাকে। অবস্থা খারাপ দেখে সে এসেছে ওষুধ আর সেলাইন নিতে, নয়তো অবস্থা গুরুতর হতে বেশি সময় লাগবে না। তবে এইভাবে আদিত্যের সামনে পড়ায় একটু ঘাবড়ে যায় সে। তখন আদিত্য বলে, সারাদিন ঘুরে পেট ভরেনি, সন্ধ্যার পর বাইরে কি? ওষুধ আনতে গিয়েছিলাম। কার? নাতাশার। ও, আগামী কাল থেকে পড়তে যাবে আমার কাছে। কেন? আমি বলছি তাই। আপনি বললেই শুনতে হবে? না শুনলে হলে থাকা হারাম করে দেব। একেবারে আমার বেডরুমে নিয়ে গিয়ে তুলব। আশা করছি আমাকে পুনরায় পুরনো কাসুন্দি ঘেঁটে কিছু বলতে হবে না। সমস্যা কি আপনার? আপনি সবসময় কেন এমন করেন? কি করছি আমি? কি কারণে আমার পিছনে পড়ে আছো?
ভালো আছি, সহ্য হচ্ছে না আপনার। সব ছেড়ে ছুড়ে চলেই তো এসেছি তাহলে। আগামীকাল বিকেল ৪টায় যেন আমার বাসায় দেখি। এখন রুমে যাও। আদিত্য তার কথা শেষ করে ঘুরতে যাবে তখন মেধা অশ্রুভেজা চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, তুমি কি আজীবন স্বার্থপর থেকে যাবে আদিত্য? অনেকদিন পর তুমি ডাকটা শুনে আদিত্য থমকে গেল। পিছু ফিরে নিরুত্তর হয়ে চেয়ে রইল অশ্রুসিদ্ধ নেত্রে তাকিয়ে থাকা এক অভিমানীকে, যার কথার ভাঁজে ভাঁজে নীরব অভিমান ঝরে পড়ছে, যার চোখে স্পষ্ট ভেসে উঠেছে এক আকাশ সমান অভিমান। মেধাকে জবাবের আশায় তাকিয়ে থাকতে দেখে আদিত্য চমৎকার হেসে বলল, নিজের জিনিস আদায়ের ব্যাপারে আমি বরাবর স্বার্থপর ছিলাম, আছি, আর তাই থাকবো। আমি আদৌ তোমার ছিলাম? ছিলে না। তোমার মনকে জিজ্ঞাসা করো। মন যতটুকু জানার ততটুকুই জানে, তাই প্রয়োজন নেই। তবে শুধু শুধু আমার সুখ নিয়ে টানাটানি করছে কেন? আমি ভালো আছি দেখে সহ্য হচ্ছে না, নাকি আমি না মরা অবধি শান্তি দিবে না? অধিকার সাথে স্বেচ্ছায় সরে গেছি, এবার অন্তত স্বস্তির শ্বাস নিতে দাও। প্রাণ খুলে বাঁচো। তুমি খুব স্বার্থপর একটা মেয়ে, তা কি জানো? জানো না তাই না? তবে এবার জেনে নাও, তুমি খুব খুব স্বার্থপর, যে সর্বদা নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবতে পারে না। এই কথা শুনে মেধার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। নেত্রজলে ছলছল করে উঠল অশ্রু জলে। তা দেখে আদিত্য ভুরু কুঁচকে কিছু বলতে গেলে মেধা উল্টো পথ ধরে হাঁটা আরম্ভ করলো। আদিত্য ডাকলো না, সেও চলে গেল বাসার পথ ধরে। রাগে তার শরীর জ্বলছে। মেয়েটাকে দুটো থাপ্পড় দিতে পারলে বোধহয় রাগটা কমতো। দিন দিন বড্ড জেদি হয়ে যাচ্ছে। না তাকে কিছু বলতে দিচ্ছে, আর না নিজেদের দূরত্ব কমাচ্ছে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? শুধু তার অহেতুক রাগ আর জেদের কারণে কতগুলো মানুষ শুধু শুধু কষ্ট পাচ্ছে। এসব ছেলে মানুষের মানে কি? এদিকে মেধা সিঁড়ি বেয়ে তত্তর করে উপরে উঠছে। তার চোখের পানি ঝরছে অঝরঝালায়। তখন তার ফোনে মেসেজের টোন বেজে উঠল। পরপর ৪টা মেসেজ আসা অহেতুক কৌতূহলবশত মেসেজ ওপেন করে দেখলো আননোন নাম্বার। তবে মেসেজে লেখা সময় শেষ। পরের মেসেজটা দেখার আগে তার বান্ধবী নাতাশা দৌড়ে নিচে নামতে দেখা হলো। নাতাশা ওকে দেখে কাঁদতে কাঁদতে বলল, জানালো মেয়েটাকে এক্ষুনি হল ছাড়তে হবে। হল কর্তৃপক্ষ আদেশ এসেছে। হঠাৎ এমন আদেশ আসায় নাতাশা অবাক হলো। মেয়েটা স্থির স্বাভাবিক, মুখে রা শব্দটুকু নেই, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি বিদ্যমান। তাদের কথা শেষ হতে না হতে একজন সিনিয়র সহকারী এসে মেয়েদাকে সব গুছিয়ে নিতে বলল। মেয়েদা দীর্ঘশ্বাস ফেলে রুমে গিয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নিয়ে বেরিয়ে এলো। ভর সন্ধ্যাবেলা তাকে বের হতে দেখে নাতাশা পিছু পিছু আসতে গেলে বারণ করে দিল। তারপর রিক্সা নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডে। সেখানে পৌঁছে টিকিট কেটে নিল, বসলো নির্ধারিত বাসে। খানিকক্ষণ পর বাঁ হাতের হ্যাচকা টান লাগায় চমকে পাশ ফিরে তাকালো। পাশে আদিত্য দাঁড়িয়ে আছে, রাগান্বিত চেহারা, যেন তাকে গিলে খাবে। তখন আদিত্যর ফোনে কল আসায় সে রিসিভ করে বলল, পেয়েছি, সঠিক সময় জানানোর জন্য থ্যাঙ্কস। তারপর কথা শেষ করে মেধাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাস থেকে হিড় হিড় করে টেনে বের করলো। মেয়েটার হাত ছুটতে গেলে আদিত্যর শক্ত বাঁধনে আরও শক্ত করে ধরলো। এভাবে পাবলিক প্লেসে মেয়েটাকে টানা হেঁচড়া করতে দেখে ৩ জন ভদ্রলোক বাধা দিতে গেলে আদিত্য বলল, সামান্য ব্যাপারে বউ রাগ করে চলে যাচ্ছে, বর হিসেবে তাকে আটকানো আমার গুরুদায়িত্ব। আপনারা কেউ ভুল বুঝে অহেতুক সময় নষ্ট করবেন না প্লিজ। আদিত্যর কথা শুনে লোকগুলো সরল না, বরং তাদেরকে ঘিরে দিল। একটা ছেলে বাহাদুরি করে আদিত্যর শার্টের কলার ধরার আগে মেয়েটা তার হাতটা ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা ভুরু কুঁচকালে কিছু বলতে পারল না, কারণ মেধা হাত ধরে যা বোঝানো বুঝিয়ে দিছে। তারপর আদিত্য মেধাকে নিয়ে অন্য বাসে উঠে বসলো, কারণ সেও যাচ্ছে চট্টগ্রাম। গল্প যেখানে শুরু সেখানে সমাপ্তি টানা উত্তম। মেধা মাথা নিচু করে হাতের দিকে তাকিয়ে আছে। আদিত্য এখনও ওর হাত ধরে সিটে হেলান দিয়ে মুখের দিকে তাকিয়েছে। হয়তো কিছু বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে। মেধা আদিত্যের সঙ্গে কথা বলা তো দূর তাকালো না। সে স্মৃতিচারণে ডুবে গেল। ফিরে গেল ৪ মাস আগের সোনালি দিনগুলোর কথা। আদিত্যর বর্তমান বাসা ৪ তলা বিশিষ্ট। আদিত্য পুরো পরিবার থাকে ৩ তলা, বাদ বাকি সব ভাড়া। তাদের বাসা থেকে এক বাসা পরে মেধাদের নতুন বাসার কাজ চলছিল। সেটার কাজ তখন চলমান। এই জন্য মেধারা আদিত্যদের ২ তলা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। সেখানে বাবা মায়ের সঙ্গে দিনকাল ভালোই কাটছিল। একদিন সিঁড়ি বেয়ে ওঠার সময় অসতর্কতার ফলে ধাক্কা লেগেছিল আদিত্যর আম্মুর সঙ্গে। আদিত্যর আম্মু চোখ মুখ কুঁচকে বিরক্ত হলেও কিছু বলতে পেরেছিল না, কারণ তার সঙ্গে তার বাবা ছিল। ভদ্রতার খাতিরে সে ছলে পড়েছিল, কিন্তু কেন জানি না সেদিনের পর থেকে ওনার সঙ্গে দেখালে মুখটা থমথম করে ফেলেন। সালাম দিলে বিরক্তির সঙ্গে জবাব দিতেন না। কখনো কখনো না শোনার ভান করে সালামের উত্তরও নিতেন না। তারপর থেকে সেও ওই মহিলাকে এড়িয়ে চলত। হঠাৎ একদিন ৩ তলা থেকে উচ্চ শব্দে পুরুষালী কণ্ঠের সঙ্গে কাঁচ ভাঙার শব্দ ভেসে আসে। বাসাওয়ালার ফ্ল্যাট, এই জন্য কেউ সাহস করে যায় না সিঁড়ি অবধি গিয়ে ফিরে আসে, কারণ অভদ্র মহিলার নাকি ২টো ছেলে আছে। বড়টা নাকি আরও বেশি অভদ্র বেয়াদব।
এমন তেমন হলে অপমান করতেও ছাড়ে না। এসব শুনে মেধারা কিছু না বললেও পরের দিন সকালে ওই দাপুটে মহিলা মেধাদের বাসায় তেড়ে আসে। চিৎকার চেঁচামেচি করে জানিয়ে দেয় একের পর এক অভিযোগ। ওনার প্রথম অভিযোগ, মেধা ওনার ছেলে আদিত্যকে চিঠি দেয়। দ্বিতীয় অভিযোগ, মেসেঞ্জারে মেসেজ দিতে থাকে, কলের পর কল করে সময় অসময়। কখনো নাকি রাস্তায়, নাকি একে ওকে ধরে বলে আদিত্য নাকি ওর বয়ফ্রেন্ড। এছাড়া একদিন আদিত্যর বন্ধু রেস্টুরেন্টে আদিত্যর নামে টাকা বাকি রেখে পালিয়েছে। এসব শুনে মেধার মাথায় হাত দিয়ে বসে আছে। ওনার প্রতিটি কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পুরো বিল্ডিংয়ের মানুষ তখন তাদের ফ্ল্যাটের সামনে উপস্থিত হয়েছে। আম্মুর চেঁচামেচি শুনে আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এসেছে। সেও দাঁড়িয়ে থেকে আগে শুনলো তার আম্মুর চিৎকার, কারণ যখন দেখলো যা ঘটেছে ভুল হচ্ছে, তখন তড়িঘড়ি করে এগিয়ে এসে তার আম্মুকে থামালো। তারপর সে জানালো সে যার কথা বলছে সে এই মেধা নয়, তার ছোট ভাই আমানের বন্ধুর বোন, তারও নাম মেধা। সেই মেধা তাকে বিরক্ত করে। আদিত্যর কথা শুনে আদিত্যর মায়ের মুখটা চুপসে গেল। তবে ভদ্রমহিলা সরি তো বললেও না, গটগট করে হেঁটে চলে গেল। আদিত্য মেধার বাবা মাকে সরি বলে কিছু মনে না করার অনুরোধ করলো। তারপর থেকে মেধা ওই মহিলার পুরো পরিবারকে এড়িয়ে চলতো। তবে মাঝে মাঝে আদিত্যর সঙ্গে দেখা হতো, চোখাচোখি হতো। একদিন ঝড় বৃষ্টির দিনে রিক্সা পাচ্ছিল না দেখে দোকানের সামনে দাঁড়িয়েছিল। ভিজে জবজবে হয়ে বেহাল অবস্থা তার। তখন বাইক থামিয়ে আদিত্য তড়িঘড়ি করে আশ্রয় নিয়েছিল সেই দোকানে। চেনা জানা হয়ে অচেনার মতো পাশের মানুষটাকে এড়িয়ে যাচ্ছিল নিখুঁতভাবে। তখন আদিত্য বলল, কোন কলেজে পড়ো? মেধা জবাব না দিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলো। অভদ্র মহিলাটা এমনি সেদিন যা বলার বলে গেছে। কোনোভাবে যদি জানতে পারে রাস্তায় ওনার ছেলের সঙ্গে কথা বলেছে, তবে আর রক্ষা নেই। কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য তার পিছু পিছু হাঁটতে লাগলো। মাথার ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে বলল, ভালো লেগেছে তোমায়? ঘরণী হবে আমার? কি? কি আশ্চর্য, চেঁচাচ্ছ কেন? পৃথিবীতে যদি একটা ছেলে অবিবাহিত থাকে বিয়ে করার জন্য, তবুও আপনাকে বিয়ে করব না আমি। আর আপনার দাপুটে আম্মুর জন্য আপনার বউ টিকবে না, দেখে নিন। বাড়তি কথা না বলে আমার কথার জবাব দাও। মোটা মোটা মাথা মোটা নাকি বাংলা বোঝেন না? আপনার সঙ্গে প্রেম কিংবা বিয়ে কোনটাই করব না। সোজা সাপটা বলছি, এবার বুঝলেন? নাকি পুনরায় রিপিট করব? প্রেম কিংবা বিয়ে কোনটাই করবে না বললেই নিয়মিত ছিল অন্য কিছু, কিন্তু ওই বদমেজাজি ছেলেটার প্রেমে পড়েছিল সে। ভালোবেসেছিল মনের অন্তঃস্থলে। স্বপ্ন বুনেছিল নানান জল্পনা কল্পনা তুলি এঁটে। এড়িয়ে এড়িয়ে চলতে মন হারিয়ে ফেলেছিল ওই গোমরা মুখের প্রতি। তখন একবারও ভয় হয়নি ওনার আম্মুর। উনি যখন জানবেন তখন কি হবে? কিভাবে নিবে ব্যাপারখানা? পরোয়া করেনি বাবা মায়ের সম্মানে। চুপি চুপি দেখা করা, ঘুরতে যাওয়া, রাতে ছাদে দেখা করা, রাত জেগে ফোনে গল্প করা ইত্যাদি। এসব মিলিয়ে ভালোই চলছিল দিনকাল। কিন্তু একদিন মাঝরাতে মেধা আবদার করে এই মুহূর্তে সে দেখা করবে। আদিত্য প্রথমে নাকচ করলেও পরে রাজি হয়ে যায় ছাদে। ততক্ষণে মেধা ছাদে পৌঁছে যায়। সেই মুহূর্তে চারতলার এক ভদ্রলোক ডিউটিতে যাওয়ার জন্য পায়ে বুট পড়ছিল। পেশায় উনি পুলিশ সদস্য। ওনার ফ্ল্যাটের দরজা সিঁড়ির কাছাকাছি সিঁড়ি। এজন্য কে যাচ্ছে না যাচ্ছে সব দেখা যায়। এত রাতে প্রথমে মেধা, তারপর আদিত্য এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে যেতে দেখে উনি আড়ালে চলে যান। তারপর ওনাকে স্ত্রীকে দেখে একথা জানান। সত্য মিথ্যা যাচাই করতে গিয়ে স্ত্রীর সঙ্গে করে ছাদে উঁকি মেরে আসেন দুবার। ওনাদের সন্দেহ ঠিক হওয়াতে দুজনে শলা পরামর্শ করে আদিত্য আর মেধার পরিবারকে ডেকে জাগিয়ে তোলেন। একে একে জানান পরে পুরো ঘটনা। অতঃপর দুই পরিবারের সদস্য ছাদে গিয়ে দেখে ওরা দুজনে বসে আছে ছাদের ধারে ঘেঁষে। হঠাৎ ওনাদের আগমনে মেধা ভয় পেয়ে খামচে ধরে আদিত্যর বাহাত। হই হট্টগোলে পুরো বিল্ডিং জুড়ে এক একজন এক এক রকমের অভিমত ছুটতে থাকে তাদের মধ্যে। ওনাদের অভিমত শুনে মেধা মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তখন আদিত্যর মা মেধাকে হ্যাঁচকা টানে সামনে এনে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। আদিত্য মেধাকে নিজের কাছে টানতে গেলে বাদ সাধে মেধার মা। এভাবে তর্ক বিতর্ক চলতে থাকে অনেকটা সময়। একটা সময় একজন বলে, এরা যখন রাত বিরেতে এভাবে দেখা করে, না জানি তাদের সম্পর্কটা কত গভীর। তাছাড়া জানাজানি হয়ে গেছে যখন, এখন এদের বিয়ে দেওয়া শ্রেয়। নয়তো এরা কখন কি ঘটিয়ে ফেলে। এই কথা শুনে তাদের পরিবার দ্বিমত পোষণ করলেও কাজ হয় না। এক পর্যায়ে আদিত্যর মা বিশ্রী ভাষায় গালাগালি দিতে থাকে মেধাকে। আদিত্য কোনোভাবে তার মাকে থামাতে পারছিল না। তাকে কিছু বলতে দেওয়া হচ্ছিল না। রাত তখন ৩টা। মাঝরাতে চিৎকার চেঁচামেচি না করে সকালে বিচার হবে ঠিক করে সকলে প্রস্থান করে। তবে আদিত্যর মা আদিত্যর দিকে তাকিয়ে চলে যান। তোমার রুচি এত নিম্নমানের কল্পনা করিনি। যোগ্যতা বলে কিছু আছে? এ কথা শুনে মেধা মাথা নিচু করে কাঁদতে থাকে। মেধার মা বাবা অপমানে নীরবে অশ্রু ঝরিয়ে স্থান ত্যাগ করে। পরদিন সকালে আদিত্য চোটে পাটে বিচার বসানোর সাহস করে না কেউ।
তবে মেধারা তার পরের দিন বাসা ছেড়ে চলে যায়। এই কথা আদিত্য ঘুণাক্ষরে টের পায়নি। সেদিনের পর থেকে সে মেধার সঙ্গে যোগাযোগ করতে পারে না। এভাবে কিছুদিন পরে জানতে পারে মেধারা ঢাকায় চলে গেছে আর তার বাবা মা চট্টগ্রামে অবস্থানরত। ঢাকার নতুন করে কলেজে ভর্তি হয়ে পড়াশোনায় মন দেশে। তবে আদিত্যর সব খবর তার কানে আসে এবং হঠাৎ একদিন আদিত্যের আগমন ঘটে তার কলেজে। যদিও পরে জেনেছে আদিত্য আপন মামা এই কলেজের অধ্যাপক। সেই সঙ্গে আদিত্য নাকি জরুরি ভিত্তিতে মাত্র ৩ মাসের জন্য শিক্ষকতা করবেন। এছাড়া সে একজন সফল ব্যবসায়ী। নিজের প্রচেষ্টায় বন্ধুদের সঙ্গে শেয়ারে একটা ব্যবসা শুরু করছেন। প্রথম ধাপে লস হলেও বাবার সাহায্য পেয়ে ধীরে ধীরে পৌঁছে গেছে অনেক দূর। পড়াশোনা শেষ করে পরিশ্রমের মাধ্যমে নিজস্ব অফিস তৈরি করছেন। ধীরে ধীরে তার বয়সের কোঠা এখন ২৮-এর ঘরে। আর ২৭টা বসন্ত পার করে মেধা তার মন গহীনে কলি ফুটিয়েছে প্রেম নামক জীবাণুতে হৃদয় আক্রান্ত করে। আজ হোক বা কাল হোক জানাজানি তো হতোই। ভালোবেসে অন্যায় করেনি। তবে মুখ্য কথা, মনে এত ভয় থাকলে ভালোবাসতে কে বলেছে? মেধা আদিত্যের সঙ্গে যোগাযোগ করে না কেন? কী দোষ তার? সে তো মেধাকে প্রত্যাখ্যান করেনি, কারো ভয়ে পিছিয়ে যায়নি। আর এই কারণে আদিত্যের এত রাগ মেধার প্রতি। তবে আদিত্যর মনের ভুলেও ভাবি না মেধাকে ভুলে যাওয়ার কথা, হারিয়ে ফেলার কথা। সে এটা মানে মেধার অল্প বয়সী ও আবেগী মন স্বেচ্ছায় নতুবা অনিচ্ছায় ভুল করেছে, অথবা কোনো কারণে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কৈফিয়ত নিবে, তবে সময়ের অপেক্ষা। মধ্য ব্যাপার হচ্ছে আদিত্য মনে রাগ পুষে রাখেনি, তবে এমন ভান করে যেন মেধাকে সহ্যই করতে পারে না। তাকে কিছুদিন কষ্ট দেওয়ার ফল এটা। তারপর কাহিনী তো সবার জানা। এতক্ষণে অতীতে ভাবতে গিয়ে মেধা ঘুমে তলিয়ে গেছে। মাথা হেলে আছে আদিত্যের কাঁধে। নিশুতি রাতে ওদের বাস চলছে আপন গতিতে। তবে আদিত্য ভুরু কুঁচকে ফোন টাইপ করতে ব্যস্ত। ফোনের মধ্যে চলছে এক অঘোষিত যুদ্ধ, তাও মায়ের সঙ্গে। মেধার ঘুমে মগ্ন সেই সুযোগটা আদিত্য জরুরি কাজটা সেরে নিয়েছে। মন মেজাজ তিরক্ষী হয়েছে তার। শুধু মেধা নয়, তার মাও আজকাল ছেলে মানুষ হয়ে উঠছে। মেধাকে বাসায় নিয়ে যাওয়ার কথা শুনে উনি রেগে গেছেন। ওনার একটাই কথা, মেধা বাসায় গেলে উনি থাকবে না। হয় গলায় দিবেন, নয়তো বাসা ছেড়ে চলে যাবেন। এই মুহূর্তে একজনকে বেছে নিতে হবে, বউ নতুবা মা। আদিত্য ভাবতে পারেনি তার মা একথা বলবেন। এমন তো নয় যে সে বেকার বউয়ের খরচ টানতে পারবে না, বউকে আলাদা বাসায় রাখতে পারবে না। আল্লাহ তাকে যথেষ্ট সামর্থ্য দান করেছেন, তাই বলে টাকা আছে বলে যে বউকে আলাদা রাখবে এমন মন মানসিকতা নেই তার। সবাইকে তার প্রয়োজন। সেদিন রাতে ওরকম ঘটনা ঘটার পর সে তার মাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছিল। মেধার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তিনি রাজি হননি। বরং মেধার মাকে রাস্তায় দেখে যাচ্ছে তাই বলে অপমান করছে। একথা সে পরে শুনছে। আসল কথা হচ্ছে দুই পরিবারের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। তারা যখন জানবে সেদিন ছাদে মেধা তার বিয়ে করা বরের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সে বৈধ সম্পর্কের সূত্র ধরে একটা ছেলের সঙ্গে মধ্যরাতে একা দেখা করার সাহস জুগিয়েছিল। সমস্ত ভয়কে পেছনে ঠেলে প্রশান্তি খুঁজতে বরের কাঁধে মাথা রেখেছিল। মাত্র ৪ জন জানে তাদের বিয়ের কথা। কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করেছিল। আর সেই ৩ জন হচ্ছে আদিত্যর বাবা, ছোট ভাই আমান আর সাব্বির। বর্তমান জানে আদিত্যর মা ও মেধার বাবা মা। এভাবে বিয়ে করার কথা শুনে আদিত্যর মায়ের সব রাগ সপ্তম আকাশে। ওনার কথা যে মেয়ে একা একা পরিবারকে না জানিয়ে বিয়ে করতেই পারে, সেই মেয়ে ভালো হতেই পারে না। এমনিতে উনি মেধাকে দেখতে পারেন না, তার উপর এত বড় স্পৃহা। ওনার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছেন। ওনার থেকে আদিত্যকে কেড়ে নিচ্ছেন, পর করে দিচ্ছেন। অথচ একটা বড় বোঝার চেষ্টা করলেন না এখানে মেধার নয়, ওনার ছেলে জোর করে বিয়ে করেছিল। হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে সাক্ষী জোগাড় করে বিয়ে সম্পন্ন করেছিল। কারণ তার মনে হচ্ছিল সম্পর্কের একটা খুঁটি দরকার, আর সেই শক্ত খুঁটিটা হচ্ছে বিয়ে। ছাদে যখন সবাই কত কথা বলেছিল, আদিত্য সত্যটা সবাইকে জানাতে চেয়েছিল, কিন্তু মেধা ইশারা করে বারণ করে। তার মতে তার বাবা মা এত আঘাত একবারে সহ্য করতে পারবে না। আর কিছুদিন পরে না হয় জানাবে। কিন্তু মেধা ঢাকায় যাওয়ার পরপর মেধাকে না জানিয়ে সে মেধার বাবা মাকে সত্যিটা জানিয়ে দেয় আর অনুরোধ করে এ কথা যেন মেধা না জানে, নয়তো আপসেট হয়ে পড়বে। দূরে আছে ভালো মন্দ কিছু একটা ভেবে ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু করে বসলে হিতে বিপরীত হবে। প্রথমে মেধার বাবা মা ভেঙে পড়ে আদিত্যকে কথা শুনেছিল, অপমান করেছিল। সে কিছু মনে করেনি, বরং যেচে ওনাদের বাসায় গেছে, ঠান্ডা মাথায় ওনাদের বারবার বুঝিয়েছে। বর্তমান ওনারা মেনে নিয়েছে আর মেধার সঙ্গে যোগাযোগের স্বাভাবিক রেখেছে। হল থেকে বের হওয়ার পেছনে তারই হাত আছে, কারণ এই ঝামেলার সমাধান না করা অবধি শান্তি পাচ্ছে না। দুজন দু জায়গায় থাকলে এর সমাধান করা সম্ভব না। কপালে যদি থাকে তাহলে তারা পুনরায় ঢাকা ফিরবে, একসঙ্গে থাকবে, একই ফ্ল্যাটে একই রুমে। হঠাৎ সজোরে বাসের ঝাঁকানিতে মেধার ঘুমটা ভেঙে গেল। পড়ে যাওয়ার আগে আঁকড়ে ধরল আদিত্যর বুকের সার। তখন আদিত্য
ধরেনি, পূর্বের মতো চোখজোড়া বন্ধ করেনি, সিটে হেলান দিয়ে বসে আছে। তবে অনুভব করছে মেধার স্পর্শ। মেয়েটাকে ভীষণ ভালোবাসে সে, অথচ মেয়েটা তাকে প্রচণ্ড কষ্ট দেয়। রাত জেগে কথা বলা অভ্যাস হয়ে গিয়েছিল তখন। যখন মেধার খোঁজ পাচ্ছিল না, তখন রাতে ঘুমাতে পারত না ঠিকমতো। মনে তো কী নেই কী নেই, রাত জেগে কাজ করলেও ভিডিও কলে থেকে অপলক তাকিয়ে থাকতো। মাঝে মাঝে মিটমিট করে হাসতো। একদিন জিজ্ঞাসা করলো, এভাবে রোজ তাকিয়ে থেকে কি দেখো? আপনাকে দেখি আর ভাবি। কি ভাবো শুনি, বলবো? রাগ করবেন না কিন্তু ওকে। আপনাকে আমি প্রথম ছ্যাঁচড়া ভাবতাম। বিশেষ করে যেদিন আমাকে আপনার মনের কথা জানিয়েছিলেন। মনের কথা জানালে কেউ ছ্যাঁচড়া হয়? যাকে ভালোবাসি তাকে জানাবো না? না জানলে তুমি আমার হতে কি করে? এত মেয়ে থাকতে আমাকে কেন ভালোবাসলেন শুনি? ভালোবাসতে কারণ লাগে নাকি? কোনো কারণ? ভালো লেগেছে তাই ভালোবেসেছি? এভাবে কত কথা হতো তাদের মাঝে। এমনও হয়েছে কথা বলতে বলতে ভোর হয়ে গেছে। কখনো মেধা ঘুমিয়ে পড়তো কথা বলতে বলতে। তখন আদিত্য মিটমিট করে হেসে থাকতো মেধার মুখোপানে। তবুও তার মন ভরতো না, তৃষ্ণা মিটত না। সত্যি বলতে আদিত্য নিজেও জানে না, কেন জানি না, মেধার নানান পাগলামিতে সায় দিয়ে তারও ভালো লাগতো। এই যেমন রাত জেগে কথা বলা, ঝুম বৃষ্টিতে হাতে হাত রেখে হাঁটা, কলেজে ফাঁকি দিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়া, হঠাৎ করে দেখা করা আবদার, কথা না বলে ভিডিও কলে একে অপরের দিকে তাকিয়ে থাকা ইত্যাদি। আদিত্যের বয়স অনুযায়ী এসব মানানসই না হলেও তার ভালো লাগতো। আর ভালো লাগার বিশেষ কারণ হলো প্রিয় মানুষটার মুখের হাসি। এসব ভাবনার ছেদ ঘটল পুনরায় বাস ব্রেক করাতে। এবার বাসের অনেক খুব বিরক্ত হয়ে ড্রাইভারকে বকাবকি লাগলো। বাচ্চা বুড়ো বসে আছে, এভাবে ব্রেক কষে কেউ? বকা শুনে ড্রাইভার ঠিকমতো বাস চালাতে লাগলো। মেধা ততক্ষণে নিজেকে সামলে সিটে বসে আর চোখে একবার আদিত্যের দিকে তাকালো। চোখাচোখি হওয়াতে সে দ্রুত দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। সেটা থেকে আদিত্য হাসলো, কিন্তু কেন জানি না ক্ষণিকেই তার হাসি মিলিয়ে গেল। তখন থমথমে কণ্ঠে বলল, ঢাকায় গিয়েছিলে আমার অনুমতি নিয়ে? আপনার অনুমতি নিব কেন? কে আপনি? জানো না কে আপনি? মনে করিয়ে দিতে হবে? এখনই মনে করার নাকি বাসায় যাওয়া অবধি অপেক্ষা করতে হবে? অসভ্যের মতো কথা বলছেন কেন? আমি আপনার কেউ না, বুঝেছেন? কেউ না। ধৈর্যের বাঁধ ভেঙো না, আমার নয় তো। এ কথা শুনে মেধা নিশ্চুপ হয়ে শক্ত করে হাত মুঠো করে বসে আছে। পুরো মুখে কান্নার ছাপ, চোখের কোণে অশ্রুবিন্দু। সে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে দেখে আদিত্য বলল, ভালোবাসি বলে ছাড় দেই, তার মানে এই না বারবার ছাড় দেব। তুমি ছোট, বয়স অল্প, তবে বুদ্ধি প্রতিবন্ধী নও। কাঁদছো কেন তুমি? আমি বকেছি তোমাকে? সেদিন রাতে আমি বলেছিলাম দেখা করতে। আমি বিল্ডিংয়ের সবাইকে ডেকে নিয়ে গিয়েছিলাম ছাদে। নাকি ভয় পেয়ে তোমার হাত ছেড়ে প্রত্যাখ্যান দিয়েছিলাম? প্রত্যাখ্যান করেছিলাম? কোনোটাই করিনি। তবে তুমি কেন যোগাযোগ বন্ধ করলে? কেন এত কষ্ট করে তোমাকে খুঁজে পেতে হলো বলো? বলো আমায়। কেন এত হয়রানি করালে আমায়? কোন অপরাধ দে করলে? ঠিক, আপনি পরিকল্পনা করে আমাকে সবার সামনে খারাপ করেছেন। সেদিন সবাইকে জানিয়ে পরে ছাদে এসে নিজের সাজু সেজেছেন। আমাকে পছন্দ হয় না একথা জানালেই এত অভিনয়ের প্রয়োজন ছিল না। বাসভর্তি মানুষ আছে বলে বেঁচে গেলেন, নয়তো থাপ্পড়ে ফাজলামি করা বুঝিয়ে দিতাম। পারেন তো শুধু তাই করতে। আমি তো নিজের থেকে এসব বলিনি। ওই পুলিশ আঙ্কেলের বউ নিজে কথা বলে গেছে। সেই সঙ্গে এটাও জানি যে আপনি সব ভাড়াটিয়া মেয়েদের সঙ্গে মেলামেশা করতেন, প্রেমের ফাঁদে ফেলতেন। তারপর ওইসব মেয়েদের ভুলিয়ে ভালিয়ে টাকা হাতিয়ে নিজে ব্যবসা শুরু করছেন। অসৎ পথের টাকা বিধায় প্রথমবার ব্যবসাতে লস হয়েছে। আর সেদিন ছাদে যা হয়েছে সবটা আপনার পরিকল্পনা। এই কথা শুনে বিশ্বাস করে যোগাযোগ বন্ধ করে ঢাকা চলে গেলে? না, না। তবে আপনার মা বলেছিল আপনার সাথে যোগাযোগ না করতে। যদি আমার বাবার রক্ত আমার শরীরে থাকে তাহলে যেন ভুলেও যোগাযোগ না করি। আর আমার মনে হয়েছে আপনার পরীক্ষা নিতে তাই। মেয়েটার কথা শুনে আদিত্য রাগে দুঃখে কোনো কথাই বলতে পারল না। দুজনে নিশ্চুপ হয়ে পুরো জার্নিটা সমাপ্ত করলো। পরের দিন সকালে বাস থেকে নেমে মেধা তার বাসার দিকে যেতে গেলে আদিত্য আটকে দিল। আমানের আনা গাড়ি দরজা খুলে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল মেয়েটাকে। সে কিছু বলতে গেলে কোনো কথা শুনল না আদিত্য। তারপর তারা বাসায় গেলে আদিত্য পা চোটপাট শুরু করে দিল। মেয়েটাকে এখানে থাকতে দিবে না মানে দিবেই না। তখন আদিত্য তার হাতের ব্যাগ রেখে ওর মায়ের রুমে গিয়ে একটা ওড়না খুঁজে এনে দেখে বলল, এই যে ওড়না, এই নাও সিলিং ফ্যান, আর এই জলযন্ত্র আমি। এখন তোমরা বলো, তোমরা ঝামলা মিটাবে নাকি আমি সুইসাইড করব? আমার কারণে যত সমস্যা, তাই না? আমি তোমাদের একজনকে বেছে নিতে পারবো না। আমার তোমাদের দুজনকে চাই। তোমরা যখন এক বাসাতে একসাথে থাকতেই পারবে না, তখন না হয় আমিই মরে যাই। আদিত্যর কথা শুনে উপস্থিত সকলে হতবাক। ততক্ষণে সে ওড়না হাতে নিয়ে রুমে ঢুকে গিয়ে দরজা আটকে দিছে। তার কথা এবং কর্মকাণ্ড বুঝতে সময় লাগলেও উপস্থিত সকল
যখন বুঝলো তখন দরজা ধাক্কানো শুরু হয়ে গেছে, কিন্তু আদিত্য সারা শব্দ নেই। মেধা আদিত্যের মা, বাবা, আমান সকলে ডাকছে, কিন্তু কারো কথার জবাব দিচ্ছে না আদিত্য। এক পর্যায়ে আদিত্যের মা কাঁদতে কাঁদতে বললেন, মেধাকে মেনে নিব, মেয়ের মতো দেখে শুনে রাখবো, ভীষণ ভালোবাসবো, আর কখনো তাকে অপমান করব না, তার নামে বিচার দিব না। ওনার কথা শুনে মেধার ওয়াদা করে বলল, সে ভালো পুত্রবধূ হয়ে দেখাবে, আর কখনো শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই কথা শুনে খট করে একটা শব্দ করে আদিত্য দরজা খুলল। কেবল গোসল সেরে বের হয়ে সে বিদায় ভেজা চুল। ওকে এভাবে দেখে আমার সহ আদিত্যের বাবা হো হো করে হেসে উঠল। আসলে এটা তাদের পরিকল্পনা ছিল, যাতে মেধা আর আদিত্যের মাকে শায়েস্তা করা যায়। ছেলের অভিনয় দেখে উনি শব্দ করে কাঁদলেন। তখন আদিত্য তার মাকে জড়িয়ে ধরে সুন্দর করে বুঝিয়ে বলল, তোমার ছেলে ছিলাম, আছি, তাই থাকবো। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়। তোমরা দুজন আমার কলিজায় স্থান দেওয়া মানুষ। তোমরা কেন বুঝো না, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। একটা মেয়ে যেমন স্বামী সন্তান ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি একজন পুরুষ মানুষ মা এবং বউ ছাড়া জীবনটা গোছাতে পারে না। সে পুরুষ অপূর্ণ থেকে যায়। তোমাদের দুজনকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। আমার প্লিজ মেয়েদার ভুল ভ্রান্তি মার্জনা করে ওকে কাছে টেনে নাও। আমার জন্য না, আমার মুখে হাসি ফোটাতে অন্তত না। তোমার ছেলের ভালো থাকা তার মধ্যে বিদ্যমান। তোমার ছেলে মেয়েটাকে প্রচণ্ড রকমের ভালোবাসে আম্মু। সে আমার বাঁচার কারণ, ভালো থাকার কারণ। ক্ষণিকের জন্য আদিত্যকে হারানোর ভয়ে ওনার বুকটা কেঁপে উঠছিল। মনে হচ্ছিল ওনার কারণে ওনার ছেলে চিরতরে হারিয়ে যাচ্ছে। এছাড়া তিনি জানেন আদিত্য প্রচণ্ড রাগী, জেদি। সেদিন মেধারা বাসা ছেড়ে চলে যাওয়ার পর সেও আর বাসায় ফেরেনি। এতদিন নিজের ফ্ল্যাটে একা থাকতে উনি এত রাতবার কেঁদেও ব্ল্যাকমেল করে ফেরাতে পারেনি। আজ বাসায় ফিরল, তাও মেধাকে নিয়ে। এত সুন্দর করে বুঝিয়ে যখন কাজ হলো না, তখন আদিত্যর হাল ছেড়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে মেধার ব্যাগ হাতে ধরার আগে ওর মা বললেন, মেধার বাবা মাকে খবর দিতে উনি যেন এখনই এখানে এসে উপস্থিত হন। তারপর আদিত্য বাবা মেধার বাবাকে কল করে বিনয়ীভাবে আসতে বলল। সেই সঙ্গে এটা জানালো মেধা এখানে এসে। ততক্ষণে মেধা প্রমাণসহ 4 তলার পুলিশের বউটাকে ফোনে তাকে কি বলতো না বলতো সব দেখালো আদিত্যকে। আদিত্য পুরো বিল্ডিংয়ে সবাইকে ডেকে নিজেকে নিরপরাধ প্রমাণ করলো। এটা বুঝিয়ে দিল মেধা তার জীবনে প্রথম মেয়ে, যাকে সে ভীষণ ভালোবাসত। এসব ঝামেলা শেষ করে মেধাকে নিয়ে বাসায় ঢুকে দেখে মেধার বাবা মা বসে আছেন। ততক্ষণে বড়রা বসে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে অনুষ্ঠানের ডেট ঠিক করছিল, কিন্তু বাদ সাধল আদিত্য নিচে। অনুষ্ঠান করবে না সে। কোনোভাবে তাকে বোঝানো গেল না দেখে বড়রা আজই আবার কাজীটাকে বিয়ে পড়িয়ে দিল। পুনরায় তারা বাধা পড়ল বৈধ বাঁধনে। মেধা তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করে ক্ষমা চাইল। ওনারা সুখের মুহূর্তে মনের রাগ ঝাল ভুলে মেয়েকে ক্ষমা করে মন ভরে দোয়া করলেন। তারপর আগামীকাল ওনাদের বাসায় যাওয়ার দাওয়াত দিয়ে অশ্রুভেজা চোখ আর হাসি মুখ নিয়ে বিদায় হলেন। সময় সকাল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা নিকাশ কালো আধার ধীরে ধীরে আরও গাঢ় হতে লাগলো। আদিত্য এখন বাসায় নেই। সাব্বির এসেছে তার সঙ্গে দেখা করতে। মেধার শাশুড়ির কথা মতো গোলাপি রঙা শাড়ি পরে জানলার পাশে দাঁড়িয়ে আছে। তখন আচমকা এক স্পর্শে তার দেহ ও মন কাঁপন সৃষ্টি হলো। তখন কেউ ফিসফিস করে বলল, কারো অপেক্ষায় ছিলে? কই না তো, সত্যি? তাহলে আবার চলে যাই। এই না। হ্যাঁ না। ও, আর একটা কথা, মামা কল করেছিল। স্যার? ও আচ্ছা, তা কি বললেন? পরশুদিন ঢাকায় ফিরতে হবে। তুমি এক কাজ করো, এখানে কিছুদিন থাকো, কিছু পরে এসে নিয়ে যাব। না, আমিও যাব। কেন? কারণ একা ছাড়ছি না। আর আপনাকে পূর্বে একা ছেড়ে যাবে না বলেও চলে গেছিলে, কারণ আমি জানতাম আপনি ঠিক আমার কাছে পৌঁছে যাবেন, আমাকে আপনার করে নেবেন। সারা জীবনের কথা ভেবে কিছুদিন কষ্ট দিয়েছি, এই জন্য কষ্টের সুমিষ্ট হলো, তাই না? বাসে কি যেন বলেছিলে, আমি তোমার কেউ না। আসলে কেউ কি না সেটাই এখন বোঝাতে হবে, তাই তো? এই কথা শুনে মেধা না সূচক মাথা নাড়িয়ে পিছু সরতে লাগলো। আর ওকে সরতে দেখে আদিত্য হেসে তার দিকে এগিয়ে যেতে লাগলো। একসময় দেওয়ালে পিঠ ঠেকে গেলে মেধা সরতে পারল না। আদিত্য সামনে থাকে পালানোর পথ না পেয়ে বাধ্য হয়ে আদিত্যর বুকে মুখ লুকালো সে। তা দেখে আদিত্য শক্ত বাঁধনে বেঁধে নিল তার মনপরীকে, প্রাণের প্রাণেশ্বরীকে। সঙ্গে মিটমিট করে হেসে তার কপালে এঁকে দিল ভালোবাসার উষ্ণ পরশ। সমাপ্ত। গোধূলির আমন্ত্রণ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।